সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রভাব তার সাহিত্যিক অবদানের বাইরেও বিস্তৃত ছিল। তিনি ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর। সুদীর্ঘকাল ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন জীবনের অনেকগুলি আলো আঁধারির সাক্ষী ছিলেন বিচারক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি বারাসাত মহকুমায় ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন একটি অন্যতম গুরুত্বপূর্ণ মামলার বিচার করে বারাসাত থেকে আলিপুর পর্যন্ত তার তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা পান। মামলাটির মূল ঘটনাটি সত্য, কিন্তু আসামি, সাক্ষী প্রভৃতি নামগুলি কাল্পনিক। শ্রাবণ মাস, ঘোর বর্ষা, মুষলধারে বৃষ্টি পড়ছে। এমন সময়ে রহিমগঞ্জের হরনাথ ভট্টাচার্য বসিরহাট থেকে বারাসাতের পথে চলেছেন, কারণ কলকাতায় তার একমাত্র ছেলে, কলেজের ছাত্র, সে সাংঘাতিক অসুস্থ। এই খবর শুনে সে দিকবিদিক শূন্য হয়ে কলকাতার দিকে রওনা দিচ্ছেন। বারাসাত অবধি পৌঁছানোর পরই সন্ধে হয়ে যাওয়াতে হরনাথ ভট্টাচার্য ঠিক করলেন কাছাকাছি রাতটা একটা জায়গায় কাটিয়ে নিয়ে সকালবেলা তিনি ছেলের কাছে যাবেন। একটি বাড়িতে রাতের আশ্রয়ের জন্য বলাতে তার সব কথা শুনে গৃহকর্তা তাকে থাকার অনুমতি দেন। তখনকার দিনে এমনভাবে মানুষ বিপদে পড়লে মানুষকে বাড়িতে আশ্রয় দেওয়া হতো। বাড়ির কর্তা অতিথির খাওয়া দাওয়া শেষ হলে রাতে শোয়ারও ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু দুশ্চিন্তায় হরনাথ ভট্টাচার্যের কিছুতেই ঘুম আসছিল না। ঘুরে ফিরে তার ছেলের কথাই মনে হচ্ছিল। তিনি দেখলেন একটি লোক খুব আস্তে আস্তে যে বাড়িতে তিনি আশ্রয় পেয়েছেন সেই বাড়িটির ভেতরে ঢুকলো। কিছুক্ষণ পর তিনি দেখলেন সেই লোকটি মাথায় একটি ছোট্ট বাক্স নিয়ে দৌড়ে চণ্ডীমণ্ডপের পাশ দিয়ে পালিয়ে যাচ্ছে। লোকটা যে চোর তাতে হরনাথ ভট্টাচার্যের কোনো সন্দেহ রইল না। তিনি দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে চোরটিকে জাপটে ধরলেন। শুরু হলো চোর 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 বলে চিৎকার। চোর নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করল, পারল না। তারপর ব্যর্থ হয়ে সে বাক্সটা ফেলে হরনাথ ভট্টাচার্যকে জড়িয়ে ধরে চোর চোর বলে চেঁচাতে আরম্ভ করল। একসঙ্গে দুজনের চিৎকারে গৃহকর্তা জেগে উঠে আলো নিয়ে বাইরে বেরিয়ে এলেন। দেখলেন যে অতিথি ব্রাহ্মণ ও সরকারি পোশাক পরা জোয়ান আলী কনস্টেবল দুজনকে শক্ত করে ধরে রেখে দুজনেই চোর চোর বলে চিৎকার করছে। সঙ্গে সঙ্গে কয়েকজন প্রতিবেশীও লণ্ঠন হাতে এসে উপস্থিত হলেন। অতিথি হরনাথ ভট্টাচার্য গৃহকর্তাকে দেখে যেই সব বলতে যাবেন, অমনি জোয়ান আলী মহা শোরগোল তুলে হরনাথকে বাধা দিয়ে বলল, আমি পাহারা দিচ্ছিলাম, দেখি এই লোকটা একটা বাক্স নিয়ে এসে দাঁড়িয়েছে এখানে। আমি হাঁকলাম, কন হ্যাঁ রে? কথা কয় না। মনে ভারী সন্দেহ হলো, এসে ধরলাম একে। আমাকে বলে, কনস্টেবল বাবা ছেড়ে দাও, আমাকে অর্ধেক ভাগ দেবে বলে। এই বলে সে ব্রাহ্মণের গালে এক চড়ও বসিয়ে দিল। হরনাথ কনস্টেবলের দিক থেকে প্রবল বাধা সত্ত্বেও ধীরে ধীরে সমস্ত ঘটনা সে গৃহকর্তাকে বলল। এরপর পুলিশ এসে দুজনকেই থানায় নিয়ে চলে গেল। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের ওপর পড়েছিল এই মামলাটির বিচার করার দায়িত্ব। আদালতে কনস্টেবল জোয়ান আলী আর অতিথি হরনাথ ভট্টাচার্যর বক্তব্য শোনার পরও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু খুব সমস্যায় পড়ে গেছিলেন। তিনি কিছুতেই স্থির করতে পারছিলেন না যে কে দোষী আর কে নির্দোষ। হরনাথ ভট্টাচার্য সেই রাত্রিরে যা ঘটেছে সেই ঘটনাটাই বলছেন। আর কনস্টেবল জোয়ান আলী বলেছিল যে সে রোজ রাতের মতো পাহারা দেওয়ার সময় দেখে হরনাথ ভট্টাচার্য বাক্স নিয়ে পালিয়ে যায়। হরনাথকে গ্রেপ্তার করাতেই চোর চোর বলে হরনাথ তাকেই চোর বলে দোষী সাব্যস্ত করছিলেন। হরনাথ ভট্টাচার্যের পক্ষে কোনো সাক্ষী ছিল না, কিন্তু কনস্টেবল জোয়ান আলীর পক্ষে কয়েকজন সাক্ষী পাওয়া গেল
এবং তারা বলল জোয়ান আলীকে তারা চেনে, তিনি একজন সৎ পুলিশ কনস্টেবল। তাদের কথার ভিত্তিতে তারা কয়েকটি ঘটনা আদালতকে বললেন। হরনাথ ভট্টাচার্য এক রাতের অতিথি ছিলেন বলে তাকে কেউই চিনত না, তাই তিনি নিজে খুব অসহায় বোধ করছিলেন। সেদিনকার মতো বিচারপতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মামলাটি মুলতবি করলেন এবং এই ঘটনার প্রায় 2 সপ্তাহ পর পর্যন্ত বিচারপতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুবই চিন্তা করছিলেন মামলাটিকে নিয়ে, যে কি করে মামলাটির সঠিক বিচার করা যায়। ইতিমধ্যেই কয়েকবার তিনি মামলাটি মুলতবি করেছেন, কিন্তু আগামীকাল তাকে মামলার রায় দিতেই হবে। কনস্টেবল জোয়ান আলীর পক্ষে তিনি আগেই সাক্ষী পেয়েছিলেন, কিন্তু হরনাথ ভট্টাচার্যের পক্ষে তিনি কোনো প্রমাণ পাননি। তাই মামলাটি নিয়ে তিনি গভীর চিন্তায় মগ্ন। কোনো কূল কিনারাই তিনি খুঁজে পাচ্ছেন না। হঠাৎই তার মাথায় একটি বুদ্ধি এলো। তাই তিনি তার বাড়ির ভৃত্যকে ডেকে বললেন, ব্রজকে এক্ষুনি একবার ডেকে নিয়ে আয় তো। ব্রজ কিছুক্ষণ পর এসে পৌঁছালো। বঙ্কিমচন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন, তুমি সেদিন তোমাদের অপেরাতে কি সেজেছিলে? সেনাপতি বুঝি? যুদ্ধ করতে করতে মরে গেলে? গেরুয়া কাপড়ের মালকোচা পরা, মাথায় নামাবলীর পাগড়ি বাঁধা কয়েকজন লোক এসে আসর থেকে তোমাকে মৃত অবস্থায় তুলে নিয়ে গেল। তোমার সে অভিনয় ঠিক স্বাভাবিক হয়েছিল। কাল সকালবেলা একবার এসো তো, এ সম্বন্ধে আরও কিছু তোমাকে বলার আছে। ব্রজলাল আসতে রাজি হয়ে চলে গেল। এই ব্রজলাল হলেন আদালতের এক আমলা। ব্রজলালকে খুবই ভরসা করতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে তার সম্পর্ক খুব ভালো ছিল, কারণ সাহিত্যের প্রতি গভীর আগ্রহ ছিল ব্রজলালের। বিচারপতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের দিন সকালবেলা তার নিজের এজলাসে উপস্থিত হলেন। এজলাসে ছিল খুব ভিড়। মানুষ সেখানে আগ্রহের সাথে উপস্থিত ছিল মামলাটির বিচার শোনার জন্য। এজলাস শুরু হতেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে একজন পেয়াদা এসে বললেন, ব্রজবাবুকে কে যেন খুন করেছে। খুন? বঙ্কিমচন্দ্র আশ্চর্য হয়ে গেলেন। কি বলিস? আজ সকালেই তো ওর সাথে কথা বললাম। কোথায় খুন হয়েছে? পেয়াদা বলল, বসিরহাট যাবার রাস্তায় ব্রজবাবুর লাশ পড়ে আছে। আপনি যদি বলেন তবে পুলিশকে খবর দিই। বঙ্কিমচন্দ্র পেয়াদাকে বললেন, তুই তাড়াতাড়ি লাশটাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা কর। পুলিশ নিয়ে যাওয়ার আগে মৃতদেহটাকে একবার দেখার দরকার। পেয়াদা বঙ্কিমচন্দ্রকে বললেন, হুজুর, লাশ আনতে অনেক সময় যাবে, কারণ লোক ডাকতে হবে তো আনার জন্য। বঙ্কিমচন্দ্র বললেন, তুই এক কাজ কর, এই দুজনকে নিয়ে যা, ওরা লাশটাকে নিয়ে আসুক, তারপর ওদের বিচার করব। জোয়ান আলী ও হরনাথ ভট্টাচার্য পেয়াদা ও পুলিশের সঙ্গে লাশ আনতে গেল। হাজতে থেকে দুঃখে, কষ্টে, ক্ষোভে, মনস্তাপে মৃতপ্রায় হয়ে হরনাথ ভট্টাচার্য জোয়ান আলীকে উদ্দেশ্য করে বলল, ভাই, তোমাকে ধরে আমি কি দুষ্কর্মই না করেছি। আমার মান গেল, সম্ভ্রম গেল, জাত গেল, শারীরিক কষ্টে প্রাণ যাবার জো হয়েছে। আরও কপালে কি আছে জানি না। কনস্টেবল জোয়ান আলী চারিদিক তাকিয়ে দেখল কাছে পিঠে কেউ নেই। তখন মুখ নাক কুঁচকে বলল, কেমন বামুন, যেমন আমায় ধরেছিলে তেমনি জব্দ। তুই বড় নেমক হারা কিনা, এখন দেখ মজা। আমরা পুলিশের লোক, আমাদের কিছু হবে না, তোকে জেলে পচে মরতে হবে। হরনাথ বলল, তাই তো ভাই, বড়ই দুষ্কর্ম করেছি। তোমাকে না ধরলেও তো সবাই আমাকে চোর বলে সন্দেহ করত। এখন তো আর কোনো উপায় নেই। কি করি? কি করে এর থেকে নিষ্কৃতি পাই?
কনস্টেবল বলল, এখন আর উপায় কি? উপায় শ্রীঘর। তখন উপায় ছিল, আমি চুরি করে চলে গেলে তুইও ভোরে পালাতে পারতিস। তোকে লোকে সন্দেহ করত, কিন্তু ধরতে পারত না। এই সব কথাবার্তা বলতে বলতে যেই লোকালয় এলো, কনস্টেবল আর হরনাথ ভট্টাচার্য চুপ হয়ে গেল। ব্রজলালের মৃতদেহটি আদালতে পৌঁছল। আদালতে যারা ছিলেন তারা একেবারে চুপচাপ হয়ে আছেন। এক মোকদ্দমা দেখতে এসছিলেন তারা। সেখানে শুনলেন এক খুনের ঘটনা। এরপর এজলাসে প্রবেশ করলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তখনই ব্রজলালের মৃতদেহটি একবারে দাঁড়িয়ে পড়ল। এজলাসে উপস্থিত সবাই একবারে অবাক হয়ে গেল এবং অনেকে রীতিমতো ভয়ও পেয়ে গেল। এই সময় ব্রজলাল সাক্ষীর কাঠগড়ায় উঠে বঙ্কিমচন্দ্রকে বললেন, আমি ওনাদের সব কথোপকথন শুনেছি। হরনাথ ভট্টাচার্যের মানে এই অতিথির কোনো দোষ নেই, তিনি সম্পূর্ণ নির্দোষ। কনস্টেবল নিজের মুখেই স্বীকার করেছেন সমস্ত দোষ। ব্রজলাল মামলার সাক্ষী হলেন মৃতদেহের অভিনয় করে। আগের দিনই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই নির্দেশই ব্রজলালকে দিয়েছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্রজলালের সাক্ষীর ওপর ভিত্তি করে অতিথি হরনাথ ভট্টাচার্যকে বেকসুর খালাস করলেন আর কনস্টেবল জোয়ান আলীকে সশ্রম 3 বছরের কারাদণ্ড দিলেন। বঙ্কিমচন্দ্রের এই বুদ্ধিদীপ্ত বিচারের প্রশংসা শুধু এজলাসে থাকা উপস্থিত লোকই করলেন না, আলিপুর পর্যন্ত এই বুদ্ধিদীপ্ত বিচারের প্রশংসা তখন সবাই করেছিলেন। বাংলা সাহিত্যের ইতিহাসে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যে অমরত্ব লাভ করেন। তাই তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হিসেবে পরিচিত। পেশাগত জীবনেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত সফল ছিলেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরের পদে কর্তব্যনিষ্ঠ কাজের স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ সরকার তাকে 2টি খেতাবে ভূষিত করে। 1891 সালে রায়বাহাদুর খেতাব পান তিনি। 1894 সালে কম্পানিয়ন অফ দ্য মোস্ট এমিনেন্ট অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার খেতাব পান। শেষ জীবনে তার স্বাস্থ্য ততটা ভালো থাকতো না। 1894 সালের মার্চ মাসে তার বহুমূত্র রোগ বেশ বেড়ে যায়। এই রোগেই অবশেষে মৃত্যু হয় এপ্রিলের 8 তারিখের 1894 খ্রিস্টাব্দের।